এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়। দিল্লিতে পশ্চিমবঙ্গ কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠক সারল কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। 2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এআইসিসি সদর দপ্তর ইন্দিরা ভবনে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী ও পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস নেতৃত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হলো। এদিন জোটের কথা না ভেবে পশ্চিমবঙ্গে কংগ্রেসের সংগঠন জোরদার করুন, এমনই নির্দেশ দিয়ে বাংলায় আসবেন বলে পশ্চিমবঙ্গের কংগ্রেস নেতাদের আশ্বাস দিলেন রাহুল গান্ধী। অধীর চৌধুরী, দীপা দাসমুন্সী, প্রদীপ ভট্টাচার্য, মালদহের সাংসদ ঈশা খান চৌধুরী, অভিজিৎ মুখোপাধ্যায়, সন্তোষ পাঠক, অমিতাভ চক্রবর্তীর মতো নেতাদের মতামত নেওয়ার জন্য রাহুল ছাড়াও বাংলার কংগ্রেস নেতাদের সঙ্গে কথা বলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং এআইসিসির সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল। পাশাপাশি এদিন এই বৈঠকে মাটিগাড়া নকশালবাড়ির প্রাক্তন বিধায়ক তথা দার্জিলিং জেলা কংগ্রেসের সভাপতি শঙ্কর মালাকারকেও উপস্থিত থাকতে দেখা গিয়েছে। এআইসিসি সূত্রে খবর, বৈঠকের আগেই বাংলার কংগ্রেস নেতাদের সঙ্গে পৃথকভাবে কথা বলেন পশ্চিমবঙ্গের সংগঠনের পর্যবেক্ষক গোলাম আহমেদ মীর। তিনি পশ্চিমবঙ্গের নেতাদের বুঝিয়ে দেন, এই বৈঠকের আয়োজন আগামী বিধানসভা নির্বাচনে জোটের বিষয়টি নির্ধারণ করার জন্য করা হয়নি, তাই শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলতে হবে সাংগঠনিক বিষয়ে। অপরদিকে শীর্ষ নেতাদের কাছে পেয়ে পশ্চিমবঙ্গের সাংগঠনিক সমস্যা এবং বর্তমান পরিস্থিতির কথা তাদের সামনে তুলে ধরেছেন বঙ্গের কংগ্রেস নেতারা। এখন দেখার বিষয় 2026-এর বিধানসভা নির্বাচনে বঙ্গ কংগ্রেসের জায়গা ঠিক কোথায় থাকে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ আছেন, তিনি পশ্চিমবঙ্গে মিটিং করে এখানকার জেলা সভাপতি থেকে শুরু করে বিভিন্ন নেতৃবৃন্দের একটা
মেসেজ তিনি দিল্লিতে নিয়ে গেছিলেন। দিল্লিতে এই বৈঠক শুরু হলে এরপরে আরো কয়েকটা আছে, যেমন হয়তো এ মাসেরই 27, 28 বা এপ্রিলের 3 তারিখের মধ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার সভাপতিদের সাথে রাহুল গান্ধী খার্গেজি ডাইরেক্ট একটা মিটিং হবে। তার পরবর্তীকালে এপ্রিল মাসেরই 8-9 তারিখ করে এআইসিসি অধিবেশন বসছে আমাদের আহমেদাবাদে, গুজরাটে। স্বভাবতই আমাদের একটা পলিসি বা দৃষ্টির রূপরেখা তৈরি হচ্ছে, যে রূপরেখা দিয়ে কংগ্রেস নিজের পায়ে কি করে দাঁড়াবে, কংগ্রেসকে আরো কি করে শক্তিশালী করে মানুষের কাছে পৌঁছানো যায়, সেটা হাইকমান্ড যেমন নিচের থেকে একটা মেসেজ নিচ্ছে এবং সেগুলো আমাদের বিভিন্ন এক্সপার্টদের দিয়ে পলিটিক্যাল যারা অ্যানালাইসিস আছেন তাদের সঙ্গে আলোচনা করে বিভিন্নভাবে একটা রূপরেখা তৈরি হচ্ছে যে আগামী দিনে কংগ্রেসের দিক নির্দেশ কি হবে, এবং সেগুলোই পর্যায়ক্রমে পরপর মিটিং করে সেই সিদ্ধান্তগুলো হচ্ছে। এই মুহূর্তে যেটা আমাদের সঙ্গে হাইকমান্ডের যেটা আলোচনা হয়েছে সেটা হচ্ছে যে কংগ্রেসকে নিজের পায়ে দাঁড়িয়ে শক্তিশালী সংগঠন করা। সেটা কি সম্ভব বাংলায় এখনকার পরিস্থিতিতে? কংগ্রেস নিজের পায়ে দাঁড়িয়ে কি এই 26-এর লড়াইটা লড়তে পারবে বলে আপনারা যারা রয়েছেন এখন নেতৃত্বে তারা কি ভাবছেন যে লড়তে পারবেন একা নিজের পায়ে দাঁড়িয়ে, নাকি আবারও সেই জোটে যেতে হবে? বাস্তব হচ্ছে যে কংগ্রেস তখন তো এত দল ছিল না, বাম আর কংগ্রেস একসঙ্গে। এক্স্যাক্টলি। পরবর্তীকালে কংগ্রেস ভেঙেই তৃণমূলের সৃষ্টি, এবং ভারতবর্ষের বিভিন্ন রাজনৈতিক দল স্বাধীনতার পরে কংগ্রেস ভেঙে ভেঙেই ম্যাক্সিমাম দলের সৃষ্টি। স্বভাবতই কংগ্রেসের ক্ষয় হয়েছিল এবং আমরাও জোট রাজনীতির দিকে বেশি নজর দিতে গিয়ে কংগ্রেসের বুথ লেভেলে সংগঠনটা দুর্বল হয়েছে, এবং যার জন্য কংগ্রেসের এখন 1 পয়েন্ট প্রোগ্রাম, কংগ্রেস নিজের পায়ে দাঁড়িয়ে গোটা ভারতবর্ষ জুড়ে তার সংগঠনকে কি করে মজবুত করবে, রাহুল গান্ধী খার্গেজিরা সেই দিক দিয়ে। কিন্তু এই যে রাহুল গান্ধী 2026 সাল হয়তো আগামী বছরই ভোট হবে, আমি হয়তো একক ক্ষমতা দখল করতে নাও পারি, কিন্তু আমি যদি একক ক্ষমতা একটা ডিসাইডিং ফ্যাক্টর হতে পারি, আমি যদি ওখানে হয়তো মেজরিটি পেলাম না, আমরা যদি 40-50টা সিট পেতে পারি, তাহলে ওখানে একটা ডিসাইডিং ফ্যাক্টর কংগ্রেস হয়ে দাঁড়াবে। এবং কংগ্রেসকে তার নিজের পায়ে জোট রাজনীতি করতে করতে কংগ্রেসের যে ক্ষতি হয়েছে, আমরা পঞ্চায়েত, পৌরসভা, বিভিন্ন নির্বাচনগুলো জোট করতে করতে আমাদের যে ক্ষয়িষ্ণু হয়েছি, সেইটাকে এখন চেষ্টা চলছে কংগ্রেস কি করে নিজের পায়ে দাঁড়াবে, তার জন্য অর্গানাইজেশন কি করে বিল্ড আপ করতে হবে। অর্গানাইজেশন যদি ঠিক হয় তাহলে ভোটের আগে তখন চিন্তা করব আমরা এখনো জোট নিয়ে হবে কি হবে না, কি আমরা এখনো বামেদের সঙ্গে কোথাও বলিনি আমরা আমাদের তরফ থেকে যে জোট ভেঙে গেছে। আমরা 2016 সালে জোট করেছিলাম, 21-এ করেছিলাম, এখনো কংগ্রেসের তরফ থেকে কোনো স্টেটমেন্ট এখনো দেওয়া হয়নি যে আমরা বামেদের সঙ্গে জোট ভেঙেছি। কিন্তু আমরা চাইছি আমাদের সংগঠনকে মজবুত করতে, সংগঠন মজবুত হবার পর তারপরে আমরা সিদ্ধান্ত নেব যে জোট করব না একা লড়বো। এটা সিদ্ধান্ত এখনো বহু দেরি, ভোট এলে 26-এ সিদ্ধান্ত হবে, 26-এর ফেব্রুয়ারি মার্চ মাস করে সিদ্ধান্ত। মানে আপনারা এখনো জলটা মাপতে চাইছেন? তা আমরা চাইছি আমাদের নিজেদের পায়ে দাঁড়াতে, কংগ্রেসকে তার নিজের শক্তিতে সমৃদ্ধ করতে চাইছি, অন্য কারো শক্তি দিয়ে নয়। মানুষ যেন বুঝতে পারে যে ভারতবর্ষের বুকে মানুষ কংগ্রেসকে দীর্ঘদিন ভরসা করেছে। কংগ্রেসের বিভিন্ন আঞ্চলিক দলগুলো বলুন, বিভিন্ন রাজনৈতিক দলগুলো একজোট হয়ে এক সময় কংগ্রেসকে সরিয়েছে। কংগ্রেস তারপরে জোট রাজনীতিতে এসেছে এবং তাতে দেখা গেছে বিভিন্ন প্রদেশে জোটের জন্য কংগ্রেস দিন দিন ক্ষয়িষ্ণু হয়েছে। আমরা তাই আমাদের নিজেদের শক্তিতে আমরা আমাদের সমৃদ্ধ করতে চাইছি, আমাদের শক্তি বাড়াতে চাইছি। শক্তি যখন বাড়বে তখন অটোমেটিক তারপর আমরা সিদ্ধান্ত নেব আমাদের কি করা উচিত। আচ্ছা, এই যে আপনি বলছেন মানে বৈঠকে যখন মল্লিকার্জুন খার্গে বা রাহুল গান্ধীর মতন নেতারা যখন বৈঠকে বসছেন, কিন্তু যখন দেখা যায় মাঠে নামার হয় তখন এখানে যারা কংগ্রেস নেতারা আছেন তারা একা লড়াই করেন। বিগত দিনে দেখা গেছে যে আপনাদের যারা হাইকমান্ড আছেন তারা বাংলাকে একটু উপেক্ষিত করেই রাখেন বলতে পারি, কেননা আগের বার রাহুল গান্ধীকেও দেখা যায়নি, ওদিকে ভারত জোড়ো যাত্রা করেছেন, সারা ভারতবর্ষ ঘুরেছেন, কিন্তু বাংলায় তো আসেননি তিনি। এটা আপনি বোধহয় ভুলে গেছে। পশ্চিমবাংলা এসে গতবারে রাহুল গান্ধীর পদযাত্রা হয়েছিল,
অল্প একটুখানি মানে চলে গিয়েছিলেন তিনি, দিদিমণি ঢুকতে দেননি। দিদিমণি মুর্শিদাবাদে যখন দেখেছিলেন, তার উত্তর দিনাজপুর মুর্শিদাবাদে যখন জনপ্লাবন দেখেছিলেন, তখন তিনি পরীক্ষার নামে গোটা মিছিলটাকে বন্ধ করেছেন, পারমিশন দেননি। যার জন্য বহরমপুর থেকে যখন আমরা বীরভূমের ভিতর দিয়ে যাই, তখন আমাদের কোনো মিছিল নাই, খালি রাহুল গান্ধী আর অধীর চৌধুরীকে একটা জিপে করে যেতে দিয়েছেন, পিছনে আমাদের কোনো গাড়ি কোনো কিছু তারা যেতে দেননি। এবং মানুষকে নির্দেশ ছিল, সাধারণ মানুষ রাস্তায় থাকলে তাদের হাফ টুকুও নাড়তে পারবে না। দিদিমণি এতটাই ভীত ছিলেন বলে পুরো প্রোগ্রামটাকে তারা ক্যান্সেল করেছিলেন। কিন্তু এবার আর সেটা হবে না। 2025-26-এ আমাদের এখনো পর্যন্ত যা পরিকল্পনা আছে, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী খার্গেজিকে নিয়ে আমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলার উপর দিয়ে আমরা পদযাত্রা করব। যেমন ধরুন দেখা গেছে যে 26-এর নির্বাচনকে পাখির চোখ করে অলরেডি ইতিমধ্যেই বিজেপি কোমর বেঁধে নেমেছেন। আগের বারেও বড় বড় নেতৃত্বরা এসেছিলেন এবং বলেছিলেন আপকিবার 200 পার, কিন্তু 70-এ গিয়ে ঠেকেছিল বিজেপি। কংগ্রেস সেই জায়গায় মানে সেই জায়গাটা এখনো পর্যন্ত ওই রকম ভাবে বিজেপিকে টক্কর দেওয়ার মতন জায়গাটাতে কি আসতে পেরেছে? দেখুন, পশ্চিমবঙ্গের বিজেপি গত বিধানসভায় যা ছিল, আর মিডিয়ার দৌলতে একটু ফুলে ফেপে দেখানো হয়েছিল, সেই জায়গা থেকে বিজেপির গ্রাফ দিন দিন পশ্চিমবঙ্গে নামছে। স্বভাবতই মানুষ এখন বিকল্প খুঁজছে। লোকসভাতেও দেখেছেন, বিজেপি গত লোকসভাতে যে হাইপ ছিল, এই লোকসভাতে দেখা গেছে বিরোধীরা আমরা অনেকটা জায়গা সেখানে কভার করতে পেরেছি। আমরা তাই সুনির্দিষ্ট কিছু প্রকল্প নিয়ে 2026-এর ইলেকশনে নামব। আমরা একদিকে যেমন দিদিমণির দুর্নীতি বলুন, বিজেপির দুর্নীতি বলুন, সন্ত্রাস বলুন, সেন্ট্রাল এবং রাজ্যে সেদিকে বলবো, ঠিক তেমনি একইভাবে কংগ্রেস ক্ষমতা এলে কংগ্রেস কি করবে, আমরা আমাদের পজিটিভনেস নিয়ে আমরা ভোটে নাম। কংগ্রেস আমরা দেখেছেন ইতিমধ্যে আমরা যে যে স্টেটে লড়েছি, সেখানে আমরা বেকারদের জন্য কি করব, কৃষকদের জন্য, মহিলাদের জন্য, গ্রিক শ্রমিকদের জন্য আমরা এরকম যে প্রজেক্ট গত লোকসভা থেকে নিয়ে নামছি, আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও 5 থেকে 10 দফা কর্মসূচি নিয়ে আমরা সেই ইস্যু নিয়ে ভোটে লড়ব। কর্মসূচি বলতে কি আপনারাও সেই খয়রাতির রাজনীতি করতে চাইছেন, যেটা মানে ধরুন আপনি দেখেছেন যে দিল্লিতে একটা খয়রাতির রাজনীতি একেবারে পুরো নিশ্চিহ্ন হয়ে গেল, তো এখানেও কি আপনারা এই যে কর্মসূচি বলছেন, কংগ্রেসকেও দেখা গেছে যে বিভিন্ন স্টেটে আপনারা যেখানে জিতে এসেছেন মহিলাদের জন্য এই টাকা দেওয়া হবে, এই খাতে এই টাকা দেওয়া হবে, এটাও পশ্চিমবঙ্গে চলছে আমরা দেখছি। এটা কি আপনারাও যদি খয়রাতি রাজনীতি বলছেন, একটা সরকার চলে গেল, আবার একটা সরকার খয়রাতি রাজনীতি করেই দিল্লি ক্ষমতায় ঢুকেছে। দিল্লিতে বিজেপি যে ক্ষমতায় বসেছে তারাও খয়রাতির স্লোগান দিয়ে ঢুকেছে। স্লোগানগুলো দেখবেন কি কি দেবে বলেছে, এখন তারা বলছে বাজেট নেই, এখন দিতে পারবো না। কিন্তু ভারতবর্ষের কংগ্রেস আমরা গরিবের কথা বলি। খয়রাতি প্রকল্প যদি আপনি বলেন 100 দিনের কাজ, তাহলে আমার কিছু বলার নেই। ভারতবর্ষের অর্থনীতি এখনো বিভিন্ন বড় বড় অর্থনীতিবিদরা বলতে বাধ্য হচ্ছেন, মনমোহন সিং এর মনরেগা বা 100 দিনের কাজের প্রকল্পের জন্যই ভারতবর্ষের অর্থনীতি এখন টিকে রয়েছে। ভারতবর্ষের সমস্ত শিল্প কলকারখানাগুলো আস্তে আস্তে রুগ্ন হচ্ছে, বন্ধ হচ্ছে। সেই জায়গায় গ্রামীণ অর্থনীতির এই 100 দিনের কাজ বা মনরেগা, সেটা ভারতবর্ষকে বাঁচিয়ে রেখেছে। এটাকে কি আপনি খয়রাতি বলবেন? আমাদের স্লোগান ছিল গতর খাটিয়ে খাও। গ্রামের মানুষ সে তার শ্রম দিয়ে সে বন সৃজন করুক, সে পুকুর কাটুক, সে রাস্তা বানুক, তাতে যেমন সম্পদ তৈরি হবে, একইভাবে তার ফ্যামিলিটার কাছেও একটা টাকা আসবে এবং এই টাকা রোটেশন হতে হতে ভারতবর্ষের অর্থনীতিকে সমৃদ্ধ করবে। আমরা সেই স্লোগানে বিশ্বাসী। আমরা চাই কোনো গরিব মানুষ, যারা গিগ শ্রমিক আছে, যারা দেখবেন এই জোম্যাটো টোমাটোর শ্রমিক, আপনারা বিভিন্ন রাজ্যগুলোতে দেখেছেন, আমরা এখন তাদের বলছি, তাদের আজকে কোম্পানি নেয়, কালকে বসিয়ে দেয়, তাদের পিএফ নেই, ইএসআই নেই, গ্র্যাচুইটি নেই, কিচ্ছু নেই। আমরা চাইছি যে গিগ শ্রমিকদের জন্য কংগ্রেস কিছু নীতি প্রণয়ন করবে। যারা ওই রকম ধরনের শ্রমিক, যাদেরকে বসিয়ে দেওয়া হয়, যাদের কোনো দুর্ঘটনা ঘটলে কোম্পানি কোনো দায়িত্ব নেয় না, আমরা তাদের জন্য প্রকল্প আনতে চাইবো। আমরা চাইবো বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য, যেখানে পশ্চিমবঙ্গ ডাক্তার বিধানচন্দ্র রায় দুর্গাপুরের একটার পর একটা শিল্পে সমৃদ্ধ করেছিলেন। আপনি যে জায়গায় বসে আজকে আমরা আলোচনা করছি, সেই বলুন তো দুর্গাপুরের শিল্পগুলো আজকে কোথায় এসে দাঁড়িয়েছে? একটার পর একটা কলকারখানা বন্ধ,
আর প্রত্যেক দিন দেখবেন আপনাদের টিভি চ্যানেলেও দেখা যাবে যে এখানকার শাসক দলের নেতারা তারা হচ্ছে বিভিন্ন কলকারখানার যন্ত্রাংশ কেটে বিক্রি করে দিচ্ছে। স্বভাবতই আমরা চাইবো যে দুর্গাপুরের মধ্যে শিল্প, দুর্গাপুরের বেকার যুবকদের কি করে কর্মসংস্থান হবে, আমরা তার জন্য আমরা কিছু। কিন্তু দেবেশ দা, এগুলো তো কথার কথা। এই যে আপনি দুর্গাপুরের প্রসঙ্গ টানলেন, ধরুন দুর্গাপুরে কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, আমি মানলাম যে শাসক দলের এক্ষেত্রে প্রচুর ভূমিকা রয়েছে, বিরোধীরা কি করছে? আপনারা মাঠে ময়দানে কোথায়? কংগ্রেস মাঠে ময়দানে কোথায়? না, সেটা তো হয়তো আপনাদের চোখে পড়ছে না, কিন্তু আমরা অ্যালোস্টিলকে যখন বিক্রি করে দেওয়ার চেষ্টা হয়েছিল তখন মাঠে ময়দানে প্রথম আমরাই নেমেছিলাম, সঙ্গে বামেরা ছিল। এবং তখন বিভিন্ন মিডিয়া থেকে, শাসক দল থেকে, কেন্দ্র এবং রাজ্যের শাসক দল থেকে বলা হয়েছিল যে আমরা নাকি মিথ্যা কথা বলে মানুষকে প্রলোভিত করছি। পরবর্তীকালে দেখা গেছিল সেটাকে গ্লোবাল টেন্ডারে অ্যালোস্টিলকে দেওয়ার চেষ্টা চলেছিল এবং দুর্গাপুরকে বাঁচাও, অ্যালোস্টিল বাঁচাও স্লোগান নিয়ে আমাদের শ্রমিক সংগঠন, রাজনৈতিক দল কংগ্রেস আমরা রাস্তায় নেমে বিভিন্ন আন্দোলন করে আমরা অ্যালোস্টিলকে বাঁচিয়েছিলাম। ডিবিসিকেও বন্ধ করে দেওয়ার চেষ্টা চলেছিল। আমাদের মাননীয় সাংসদ অধীর রঞ্জন চৌধুরী পার্লামেন্টে দাঁড়িয়ে ইস্যু তুলেছিলেন এবং আজকে ডিবিসির জন্য, আধুনিকীকরণের জন্য টাকা স্যাংশন করতে সরকার বাধ্য হচ্ছে। দুর্গাপুরের মডার্নাইজেশনের ক্ষেত্রে আমরা বিভিন্নভাবে দাবি করেছি এবং এখন খেপে খেপে আস্তে আস্তে দুর্গাপুরে কিছু টাকা পয়সা স্যাংশন করে দুর্গাপুরের আধুনিকীকরণ কি করে করা যায় ডিএসপি তার চেষ্টা চলছে। স্বভাবতই আপনি হয়তো প্রচারে পাচ্ছেন না, কিন্তু টোটালগুলো আপনাদের মিডিয়াতেই দেখিয়েছে। আমাদের পার্লামেন্টে মাননীয় প্রাক্তন সাংসদ অধীর চৌধুরীর বক্তব্য, আমরা অ্যালোস্টিল ডিএসপি নিয়ে যে লড়াই আন্দোলন করেছি, অ্যালোস্টিল বাঁচাও, ডিএসপি বাঁচাও, ডিবিসি বাঁচাও, সবেতেই পেয়েছেন। বরং শাসক দলরা নাটক করে গেছে, তাদের দেখতে পাওয়া যায়নি। আচ্ছা, অধীর রঞ্জন চৌধুরীর কথা যখন উঠলো, এবারে তো প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে আর অধীর রঞ্জন চৌধুরীকে পাচ্ছেন না। অধীর রঞ্জন যেরকম একেবারে তৃণমূলকে মানে একেবারে টক্কর দিতেন, মানে তৃণমূল সম্পর্কে কোনো কথাই তিনি এখানে যতই মানে দিল্লিতে জোট হোক না কেন তৃণমূলের সঙ্গে, কিন্তু এখানে তিনি কোনো আপোষ করেননি তৃণমূলের সঙ্গে এবং তার জন্য হাইকমান্ডের সঙ্গেও মাঝে মাঝে তার একটা ধরুন মন কষাকষিও চলেছে, অভিমানও করেছেন তিনি। এবারে অধীর নেই, শুভঙ্কর বাবুর হাতে রাশ, কি ভাবছেন? দীর্ঘদিন কেউ জেলা সভাপতি থাকে না বা প্রদেশ সভাপতি থাকে না বা অল ইন্ডিয়া সভাপতি থাকে না। প্রত্যেক রাজনৈতিক দলেরই একটা সময়ের পর তাদের মূল নেতা চেঞ্জ হয়। সে যে কোনো, সে তৃণমূল বলুন, বিজেপি বলুন, সিপিএম বলুন, কংগ্রেস বলুন, এসইউসি বলুন, সব রাজনৈতিক দলেরই আছে। স্বভাবতই অধীরবাবুর যা টার্ম ছিল, অধীরবাবু সেটা কমপ্লিট করেছেন। তারপরে খার্গেজি প্রেসিডেন্ট হবার পর সভাপতি একটা নতুন কমিটি হবে এবং সেই প্রসেসে অধীরবাবু সভাপতির পদ থেকে সরেছে। কিন্তু অধীরবাবু তার চেয়েও বড় পদে দিল্লিতে, যেখানে নীতি নির্ধারণ হচ্ছে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটিতে, সেই নীতি নির্ধারক কমিটিতে তিনি ঢুকে আছেন। সভাপতি অধীর চৌধুরীকে হাইকমান্ডের সঙ্গে কোনো মনোমালিন্য নেই। অধীর চৌধুরী এখনো যদি হাইকমান্ডের সঙ্গে মনোমালিন্য থাকতো, হাইকমান্ড যদি অধীর চৌধুরীকে তৃণমূলের বিরুদ্ধে বলাকে অপছন্দ করতেন, তাহলে উনাকে তো দল থেকে বার করে দিতেন। খার্গেজি তো প্রকাশ্যেই তখন বলেছিলেন। বাস্তব কিছু আছে, আমরা কোন জোটের ব্যাপারে হাইকমান্ডের এসে অধীর চৌধুরী কেন, খার্গেজি এসে মালদাতে মিটিং করে তৃণমূলকে গাল দিয়ে গেছেন, রাহুল গান্ধী বলেছেন। সে জায়গা দাঁড়িয়ে আমাদের যেখানে যে শাসক দল, আমরা তার বিরুদ্ধে আমরা বিরোধী দল করি। শাসক দলের যেগুলো দোষ ত্রুটি, যেগুলো তাদের বাজে কাজ, সেগুলো আমাদের মানুষের কাছে তুলে ধরা আমাদের কাজ। আমরা সেটা পশ্চিমবঙ্গে করছি এবং করব। তাতে দিল্লির কোনোভাবে বাধা নিষেধ নেই। দিল্লি পরিষ্কারভাবে নির্দেশ দিয়েছেন শাসক দলের বিরুদ্ধে যেখানে যা করতে হবে বলতে হবে, সে কেন্দ্রের শাসক দল হোক, সে পশ্চিমবঙ্গ বা বিভিন্ন রাজ্যের শাসক দল হোক, তার বিরুদ্ধে আমরা লড়াই আন্দোলন জারি রাখবো। ধরুন এরকম হলো দিল্লিতে, দিল্লি হাইকমান্ডের সাথে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের কথোপকথন হলো এবং বেশ একটা শক্তিশালী জোট একটা হলো। হাইকমান্ড বললেন 26-এ তৃণমূলের সঙ্গে জোট বাঁধতে হবে, আপনারা কি করবেন? দেখুন, হাইকমান্ড এভাবে বলে না, এটাতে কেউ কেউ প্রচার করে। হাইকমান্ড যখনই যা করেছে পশ্চিমবঙ্গের লিডারদের, পশ্চিমবঙ্গের মানুষের মতামত নিয়ে করেছে। 2016 সাল, তার আগে, তারপরে যখনই যার সাথে জোট হয়েছে, বঙ্গ কংগ্রেসকে জিজ্ঞেস করেছে। বঙ্গ কংগ্রেস জেলা ভিত্তিক সমস্ত নেতাদের নিয়ে দীর্ঘ আলোচনার পর
তারপরে ঠিক হয়েছে আমরা কখন কার সঙ্গে জোট করব। আমরা এখানে বলেছি যে আমরা সিপিএম এর সঙ্গে কি তৃণমূলের সঙ্গে কি অন্য কোন রাজনৈতিক দলের সঙ্গে জোট করব, আর দিল্লি উল্টো চাপিয়ে দিয়েছে। আজ পর্যন্ত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা হয়নি। অন্য কোথায় হয়েছে কিনা আমি বলতে পারবো না। আমি যেটা পশ্চিমবঙ্গে থাকি এখানে বলবো, দিল্লি কোনো জোট বলপূর্বক কোনোদিনও চাপিয়ে দেয়নি। আর মমতা ব্যানার্জির সঙ্গে জোটের কথা দিল্লিতে আছে, দিল্লিতে ইন্ডিয়া জোট, ইন্ডি জোট আছে, এনডিএ জোটের বিরুদ্ধে বা ইয়ের বিরুদ্ধে লড়াই করছে। তার মানে এই নয় যে পশ্চিমবঙ্গে আমরা করব। আমাদের দিল্লির সঙ্গে জোটে ছিল আপ, আমরা পাঞ্জাব আর দিল্লিতে তার সঙ্গে জোট করিনি। আমাদের সঙ্গে বামেরা ইন্ডি জোটে আছে, কই আমরা তো কেরলে তাদের সাথে জোট করিনি। আমরা গত লোকসভায় মমতা ব্যানার্জি আমাদের ইন্ডি জোটে ছিলেন, কই পশ্চিমবঙ্গে তো আমরা তার সঙ্গে জোট করিনি। দিল্লির রাজনীতি, বঙ্গ রাজনীতি বা প্রাদেশিক রাজনীতি আলাদা, সেই হিসাবেই এখানে কিন্তু মানুষকে বোঝাবেন কি করে এই আলাদা ব্যাপারটা? মানুষ কি বুঝতে চাইছে? তার জন্যই কি কংগ্রেসের আজকে এরকম মানে পশ্চিমবঙ্গে এই অবস্থান? সঙ্গে জোট করি, আমাদের সেদিনকে সংখ্যার দিক দিয়ে খুব অল্প আসনে লড়েছিলাম, কিন্তু মানুষ সেদিনকে কংগ্রেসকে ভরসা করেছিল বলে বিরোধী দলের মর্যাদা দিয়েছিল। এই মানুষই দিয়েছিল। আমরা 2021 সালের ভোটে আমরা বোঝাতে পারিনি, এখানে বাইনারি হয়ে গেছে। সেখানে তৃণমূল, বিজেপি, হিন্দু, মুসলিম, মাইনরিটি এসব নিয়ে একটা রাজনীতি হয়েছে এবং তার ফল আমরা ভোগ করেছি। মানুষ এখন আস্তে আস্তে বুঝতে পারছে যে জাতের ধর্মের নামে ভোগ হচ্ছে। মানুষ তার বিরুদ্ধে আস্তে আস্তে লড়ে উঠে, তাই তো দিল্লিতে তারা কিছুটা চেঞ্জ করেছে, বিরোধীরা সেখানে স্থান পেয়েছে। বিজেপি যে সিট আশা করেছিল সেই সিট তারা পায়নি, এবং আস্তে আস্তে দেখুন তাদের গ্রাফ বিভিন্ন জায়গাতে নামতে থাকছে। এবং পশ্চিমবঙ্গ আমরা এখনো দায়িত্ব নিয়ে বলছি, বিজেপি এবারে যে সিট পেয়েছে পরের বার সেখান থেকেও 50% অ্যাবাভ নিচে নেমে চলে যাবে, গ্যারেন্টি দিয়ে। কারণ বিজেপির যে গ্রাফ, সে গ্রাফ দিনের পর দিন নামছে। মানুষ ধর্মের আফিং আর খাবে না। মানুষ জাত ধর্ম, মন্দির মসজিদের বাইরে রুটি রুজির কথা বলছে। মানুষ বলছে ডেভেলপমেন্টের কথা, মানুষ চাইছে শিল্পের কথা, মানুষ চাইছে উন্নয়নের কথা। এই প্রশ্ন মানুষ করছে, আর বিজেপি সেখান থেকে ধর্মজাতের খেলা খেলছে। মানুষ তাই তার থেকে মুখ সরিয়ে ফিরতে চাইছে। যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বা তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট হয়, তাহলে কি বামেদের মিস করবেন? দেখুন, আমরা এখনো জোটের গল্পই আসেনি। ঘটনা হচ্ছে, আমরা এখন নিজের পায়ে দাঁড়িয়ে ভোট করতে চাইছি, সংগঠনকে মজবুত করতে চাইছি। সংগঠন মজবুত হলে তারপরে আমরা সিদ্ধান্ত নেব আমরা জোট করব, কি একা লড়বো, কি অন্য কারোর সাথে যাব। আজকের ডেটে কংগ্রেসের 1 পয়েন্ট প্রোগ্রাম নিজের পায়ে দাঁড়িয়ে অর্গানাইজেশন করতে হবে, কারুর কাঁধে ভর রেখে নয়। তাহলে 26-এর নির্বাচন কংগ্রেস লড়বে একার উপরে, মানে একাই লড়বে, এটাই বলতে চাইছেন? আমি এখনো একাও বলিনি, জোটও বলিনি। আমাদের এখন 26 এখনো বহুদূর। আমাদের এখন 1 পয়েন্ট প্রোগ্রাম, অর্গানাইজেশন বিল্ড আপ করো, প্রত্যেকটা বুথে কংগ্রেসের এজেন্ট যেন বসে সেটা নিশ্চিত করো, বিএলএ নিশ্চিত করো, অর্গানাইজেশন ভাবে কংগ্রেসকে কি করে সাজানো যাবে। আমরা অ্যাপিল করবো, আপনাদের মিডিয়ার মাধ্যমেও বলছি, যদি কোনো প্রাক্তন কংগ্রেসী নেতা অন্য কোনো দলে গিয়ে থাকেন বা বিভিন্ন ক্ষোভ দুঃখে বসে গিয়ে থাকেন, আমরা আপনাদের চ্যানেলের মাধ্যমে অ্যাপিল করছি, কংগ্রেস তাদের সসম্মানে নেবে। কংগ্রেস ঘুরে দাঁড়াতে চাইছে। কংগ্রেস সবার সঙ্গে তার সেন্টিমেন্টে গার্ড করে কংগ্রেস তাদের আবার ফিরিয়ে আনতে চাইছে, এবং আগামী দিন কংগ্রেস পশ্চিমবাংলার বুকে বিকল্প শক্তি হিসাবে উঠে আসতে চাইছে। সেটা কি আসবে বলে আপনারা মানে কতটা, মানে আপনাদের এখনকার সংগঠনের অবস্থাটা কি, মানে এত এটা নেগেটিভ যায় সব সময় যে আমি ক্ষমতার চরম শিখরে থাকবো এটা হতে পারে না। যে কোনো রাজনৈতিক দলে একটা পাহাড় যদি আঁকেন, সোজা তুললে দেখবেন পাহাড়টাকে সোজাই নামাতে হবে। পাহাড়টা যদি একটু বেঁকিয়ে স্কেচ করেন, তাহলে নামানোটাও স্কেচটা করতে হয়। স্বভাবতই উঠলে নামতে হয়। আমরা যখন কংগ্রেস ক্ষমতায় ছিল, এবার বিভিন্নভাবে আমরা তখন
সরকার দেখতে গিয়ে দলের দিকে সেভাবে ধ্যান দেয়নি। এবং বর্তমানে রাহুল গান্ধী খারগেজিরা অর্গানাইজেশনের উপরে 200% নজর দিচ্ছে। অর্গানাইজেশন আরো অনেক চেঞ্জ দেখতে পাবেন, আপনাদের মিডিয়াও খবর পাবে, কংগ্রেসের সাংগঠনিক অনেক চেঞ্জ আসবে, অনেক পরিবর্তন কংগ্রেসের মধ্যে আনা হচ্ছে, যাতে কংগ্রেসটা আরো বিকশিত হয়। আমাদের একটা ভাবে চলতাম, কখন আপনারা দেখেছেন, আপনারাই বলতেন নেহরুজি, পরবর্তীকালে ডক্টর মনমোহন সিং আর আমাদের নরসিংহ রাও এসেছিলেন, আমরা অর্থনৈতিক খোলনলচে পাল্টেছিলাম। এটা তো মানুষ ভাবেনি, ভাবতো একই অর্থনৈতিক ধারা, আমরা উদার অর্থনীতির দিকে এসেছিলাম। আজকের ডেটে যারা সেদিন বিরোধিতা করেছিলেন তারা আজকে বলছেন ভারতবর্ষের এই অর্থনৈতিক কাঠামো ঘুরে দাঁড়ানোর পিছনে মনমোহন সিং এর অবদানের কথা। স্বভাবতই আমরা সাংগঠনিকভাবে যেমন রদবদল করব, আমরা আমাদের অর্থনীতি স্ট্র্যাটেজি, কৃষি নীতি কি হবে, সমস্ত ব্যাপারে আলোচনা হবে। এবং নেক্সট এআইসিসি যে অধিবেশন হচ্ছে আহমেদাবাদে 8-9 তারিখে, তার মধ্যেও দেখবেন অনেক রূপরেখা আপনাদের পরিষ্কার হয়ে যাবে। মুখ কোথায় কংগ্রেসে? যে বিকল্প মানে ধরুন মমতা বন্দ্যোপাধ্যায় বলতে হবে না, পশ্চিমবঙ্গের কংগ্রেসের মুখ, কংগ্রেসের থেকে তো বাকি দলগুলোর জন্ম, তারা তো কংগ্রেসের মুখ নিয়ে তারা নেতা তৈরি করতে পারেনি। যারা আজকে সরকারে যেখানেই বসে থাকুন, নেতা কিন্তু কংগ্রেস তৈরি করে, বাকিরা করে না। তারা কংগ্রেসের নেতাদের কি করে পারচেজ করব, কি করে তাদের কেসে ফাঁসিয়ে নেবো তার চেষ্টা করেন। আর আপনি বলতে বলতেই বললেন বিরোধী মুখ অধীর চৌধুরী, একটা নাম আপনি বললেন। পশ্চিমবঙ্গে অধীর চৌধুরীকে তো অনেক দিন থেকেই মানুষ অবশ্যই আছেন, প্রদীপ ভট্টাচার্য আছে, আব্দুল মান্নান আছে, নতুন মুখ কোথায় মালাকার আছে, নেপাল মাহাতো আছে, শুভঙ্কর সরকার আছে, প্রচুর মুখ আছে। আমরা যুব সম্প্রদায়কেও তুলছি। আমরা এখন যে কোনো কমিটির মধ্যে, এটা আমাদের সিদ্ধান্ত, হয়তো আগামী দিন জানতে পারবে, আমরা 50% 50 বছরের নিচে যুব সম্প্রদায়কে আমরা নেতৃত্বে আস্তে আস্তে তুলে আনছি। আমরা পরিবর্তন, যেহেতু সাংগঠনিক ভাবে পরিবর্তন, এআইসিসির যে কমিটি হয়েছে সেখানেও দেখবেন 50% আমরা যুব সম্প্রদায়কে নিয়ে এসেছি। অনেক কানাইয়া কুমার থেকে শুরু করে বহু অল্প বয়সী নেতারা দিল্লির ওয়ার্কিং কমিটিতে চান্স পেয়েছে। সেই তো মানে কানাইয়া কুমারের নামটা বললেন, সেই তো বাম থেকেই আনতে অনেকে আছে ওখানে। কানাইয়া কুমার কেন, ওখানে অনেক নেতা আছে। আমি বললাম যেহেতু আপনাদের পাশেই বিহার, ঝাড়খণ্ড, আপনারা জানতে পারবেন, চিনতে পারবেন, তাই আপনাকে বললাম বহু ইয়ং সম্প্রদায়ের যুব নেতাকে আমরা দিল্লির বুকে তুলে আনা হচ্ছে। এবং পশ্চিমবঙ্গ একই স্ট্র্যাটেজিতে, হয়তো কিছুদিন পরই প্রদেশ কংগ্রেসের কমিটি ডিক্লেয়ার হবে, সেখানেও হয়তো দেখবেন প্রচুর নতুন জেনারেশন ছেলে সেখানে আসছে। কালকেও দেখবেন অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির যে মিটিং আছে, সেখানে মুখগুলো দেখলে বুঝতে পারবেন 50% ইয়ং জেনারেশন গেছে। আমরা চাইছি যুবকদের নিয়ে এসে। পশ্চিমবঙ্গে যখন ভোট হয়, মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে বলেন প্রত্যেকটা সিটে আমি লড়বো, এই কথার এগেইনস্টে গিয়ে আপনাদের প্রত্যেকটা সিটে লড়ার মতন এরকম মুখ তৈরি হয়েছে, বা এই সাংগঠনিক বৈঠকগুলো থেকে উঠে আসবে বলে মনে হচ্ছে? 100% আছে বলেই তো কংগ্রেসকে দিদিমণি ভয় পাচ্ছে। কংগ্রেসের লড়ার জন্য তিনি বুঝতে পারছেন তার সিট কমবে বলে গত বছরে রাহুল গান্ধীর পদযাত্রাকে তিনি আটকেছেন। তাও পদযাত্রা না, গাড়ি করে যাচ্ছিলেন, সেটাকে আটকেছেন। মমতা ব্যানার্জি এখনো জানে কংগ্রেস যদি পশ্চিমবঙ্গে ফুল পেজে নামে তাহলে তার সিটটা টলমলে হয়ে যাবে। তাই তিনি এখানে বরাবর কংগ্রেসকে কি করে নিচে দেখানো যায় তার চেষ্টা করে যান। পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি জানে কংগ্রেস যখন উঠবে তখন তার পতন অবশ্যম্ভাবী। আর পশ্চিমবঙ্গে কংগ্রেসের ক্ষমতার বলেই, কংগ্রেসের পয়সা, কংগ্রেসের হেলিকপ্টার, কংগ্রেসের সমর্থন ছাড়া পশ্চিমবঙ্গের মসনদ দখল করা দিদিমণির পক্ষে সম্ভব ছিল না। সেটা তো ছিলই, জোর তো তখন তারপরে আমরা দেখেছি যে 2008 সালের পঞ্চায়েত নির্বাচনই সেটার একটা আভাস দিয়েছিল। তারপরে আপনারা লোকসভাতে করলেন এবং বামেদের পতন ঘটলো। আপনি মানে কংগ্রেস এবং তৃণমূলের জোটের জন্যই। তারপরে গিয়ে কংগ্রেসের নেতারা, মমতা বন্দ্যোপাধ্যায় সবাই মন্ত্রী হলেন। এই রকম ব্যাপারটা আবারও একটা আভাস, আবারও একটা জল্পনা এই রাজনীতির মধ্যে ঘুরে বেড়াচ্ছে। এইখান থেকেই মানে এই যে বৈঠক থেকেই যে এই জিনিসের জল্পনাগুলো, এই চর্চাগুলো আবার বঙ্গ রাজনীতিতে ফিরে আসছে যে বামেদের হাত এবার বোধহয় কংগ্রেস ছাড়তে চলেছে, আবারও বোধহয় ফিরে আসছেন যে তৃণমূলের হাত ধরার জন্য। এই জায়গাটা, এটা তো ধরুন মানে কথা যখন ওঠে, যখন কিছু মানে রটে, তখন তো কিছু তো একটা ঘটে। আপনি কি এমন ঘটলো? আজকে মিডিয়াকেও কংগ্রেস নিয়ে আলোচনা করতে হচ্ছে। আমি যদি অপ্রাসঙ্গিক হতাম তাহলে নিশ্চয়ই এই চ্যানেলে
আপনি কংগ্রেসের এই ইস্যু নিয়ে আলোচনা করতেন না। কংগ্রেস এখনো পশ্চিমবঙ্গের ডিসাইডিং ফ্যাক্টর। আর এই ভালো তো প্রত্যেকটা মানুষ তো চায়, এই মানুষ চাইছে, মানুষ চায় কংগ্রেসকে নয়, মানুষ চায় একটা বিরোধী শক্তি। যেটাই হচ্ছে রাহুল গান্ধী যেটা বলেছেন, পশ্চিমবাংলার মানুষও চাইছে বিকল্প, কংগ্রেসকে চাইছে। আমরা তাই আমাদের সাংগঠনিক শক্তি দিয়ে সেই জায়গাটা মানুষের যেগুলো ডিমান্ড, আমরা কিছুদিন পর আসবো, আমাদের ইতিমধ্যে বিভিন্ন কমিটি তৈরি হয়েছে, তারা পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে গিয়ে মানুষের সমস্যার কথা তুলে নেবেন এবং সেইটাকে নিয়ে আমরা ইলেকশন ম্যানিফেস্টো তৈরি করব। আমরা ক্ষমতা এলে কি করব। আগে যেগুলো হতো এখানকার নেতারা, এখানকার জেলা সভাপতি, ব্লক সভাপতি দিতেন, এখন আমরা তার জন্য আলাদা রিসার্চ কমিটি করছি। তারা পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে গিয়ে, দুর্গাপুরে যদি আসে এই জেলাতে, তাহলে এখানে শিল্প একটা সমস্যা তুলে ধরা হবে। এখানে সেভাবে কৃষি নেই, কৃষি যদি পূর্ব বর্ধমান যায় সেখানে কৃষির সমস্যা, কোথাও জুট শিল্প, চট শিল্প, কোথাও গিয়ে কয়লা, এই বিভিন্ন জিনিসগুলো সেখান থেকে রিসার্চ টিম তুলে আনবে এবং আগামী দিন কংগ্রেস কোন কোন ইস্যুতে লড়াই আন্দোলন করবে এবং ইলেকশন স্ট্র্যাটেজি কি হবে সব রিসার্চ টিমই ঠিক করবে। আচ্ছা, তাহলে ঠিক এরকম মানে তৃণমূল কংগ্রেসের মতো আপনারাও মানে যেরকম আইপ্যাক কে আনা হয়েছিল সেরকমই কোন রিসার্চ টিমের না, আইপ্যাক তো কংগ্রেস নেবে না, কংগ্রেস আমরা আইপ্যাকের সঙ্গে আমাদের নিজস্ব এজেন্সি দিয়ে আমরা করছি, আমাদের রিসার্চ টিম আমাদের দলে। দেখুন, কংগ্রেস কারু কাছে ধার নিতে হয় না। মনমোহন সিং কোনোদিন কি ভারতীয় জাতীয় কংগ্রেসের দলটা ছোটবেলায় করতেন? তিনি তো একজন পণ্ডিত ব্যক্তি ছিলেন, অর্থনীতিবিদ ছিলেন। কংগ্রেস তাকে দেখে তাকে রিজার্ভ ব্যাংকের গভর্নর, যোজনা কমিশন থেকে শুরু করে অর্থমন্ত্রী করে প্রধানমন্ত্রী করেছেন। শশী থারুর তিনি কি কংগ্রেসে করতেন? তিনিও কোনো বিদেশে ছিলেন, তাকেও যখন কংগ্রেস দেখেছে কংগ্রেস তাকে তুলে নিয়ে এসেছে। কংগ্রেসের প্রতিভার অভাব নেই, কংগ্রেস তার নিজস্ব যা কাঠামো আছে সেইখানেই রিসার্চ টিম তৈরি করে কংগ্রেস আগামী লড়াই আন্দোলনের পথ তৈরি করে। কংগ্রেসের প্রতিভার অভাব নেই, কিন্তু সংগঠনের অভাব রয়েছে। নিশ্চয়ই কিছুটা ভাটা পড়েছিল, প্রথমেই বললাম। আমরা যখন সরকারে বসি, এটা আমাদের দিক, আমরা যখন সরকারে বসি তখন আমরা একটু নিরপেক্ষ হই, আমরা মানুষের জন্য কাজ করার চেষ্টা করি। অর্গানাইজেশনে সেভাবে আমরা নজর দিইনি, এটা আমাদের ভুল হয়েছে, আমরা অনুধাবন করেছি এবং সেই রাস্তাতে কংগ্রেসকে কি করে আবার ফিরিয়ে আনা যাবে তার জন্যই তো এত রূপরেখা, এত আলোচনা। এখনো পরপর বিভিন্ন মিটিংগুলো হবে এবং টোটাল রূপরেখা নিয়ে আমরা তৈরি করব আগামী দিন কিভাবে চলবো। আচ্ছা, তাহলে ২৬-এর নির্বাচনকে পাখির চোখ করে কংগ্রেস মানে আমাদের বঙ্গ কংগ্রেস তারা নতুন বাহিনী, নতুন ভাবে নতুন রূপরেখা তৈরি করতে দিল্লিতে বৈঠকে বসছেন রাহুল গান্ধী এবং খার্গেজির সঙ্গে। এবং এই যে রূপরেখা, সেই রূপরেখাগুলো মানুষের মধ্যে বিভিন্ন সংগঠনকে শক্তপোক্ত করার পরে তারা মানুষের কাছে পৌঁছবেন, এমনই একটা কংগ্রেসের ভাবমূর্তি এখনো পর্যন্ত আমরা যেটা দেবেশদার সাথে কথা বলে জানতে পারলাম। এবং পরবর্তী ক্ষেত্রে ২৬-এর নির্বাচনে জোটের লড়াই কি হবে সেই জায়গাটা ওনারা এখন বাদ রাখছেন, যে দিল্লিতে জোটের বার্তা এবং এই বঙ্গে ঠান্ডা লড়াই এরকম এখনকার অবস্থান সম্পর্কে কিছুটা হলেও জানতে পারলাম। ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। ধন্যবাদ আপনাদেরও এবং যারা দর্শক বন্ধুরা আছেন
সকলকে ধন্যবাদ। আগামী দিন আপনাদের ভালো কাটুক। এবং আমরা চাই সবাই যে পশ্চিমবঙ্গে বিরোধীরা আরেকটু শক্তপোক্ত হোক, এই নড়বড়ে অবস্থানটা একটুখানি রাজ্যেই বিরোধী শক্তিশালী না হয়, হ্যাঁ নিশ্চয়ই একনায়কতন্ত্র চলে। সুতরাং সেই জায়গা থেকে বিরোধী শক্তি একটু শক্তিশালী হোক, এটা আমরাও চাই, কিন্তু একটা ঠিকঠাক বিরোধী শক্তি যারা আমাদের কথা বলতে পারবে, আমাদের যে সমস্তগুলো মানে এই উনি বলছিলেন যে ধর্ম এটা ওটা সেটা এই সমস্ত না, যেগুলো মুদ্রা, যেগুলো ইস্যু, যে আমাদের শিক্ষা, আমাদের স্বাস্থ্য, আমাদের এই যুবক যুবতীদের বাইরে যাতে চলে যেতে না হয়, শিল্প আবার নতুন করে গড়ে ওঠা, এই সমস্ত কিছু নিয়ে যদি কংগ্রেস এগিয়ে আসতে পারে, যদি কংগ্রেস উঠতে পারে, যদি কংগ্রেসের হাইকমান্ড তাদের শক্ত হাতে এই রাজ্যের কংগ্রেসের রূপরেখা ঠিকঠাক করে কংগ্রেস এগিয়ে যেতে পারে, তাহলে বিজেপি কি করবে পরবর্তী ক্ষেত্রে সেটাও আমরা আলোচনা করব। প্রধান বিরোধী শক্তি হিসেবে 26-এর নির্বাচনের আগে আমরা কংগ্রেসকে দেখবো না বিজেপিকে দেখবো, এই সমস্ত কিছু নিয়ে আবারও আমরা ফিরে আসবো। তবে এখনকার মতো এ পর্যন্তই, কেননা আজকের এক্সপ্রেস অনলাইনের সময় একেবারে শেষ হয়ে গেছে, শেষ প্রান্তে এসে গেছি। সুতরাং আজকের মতো শেষ করবো। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এক্সপ্রেস অনলাইন দেখবেন, এক্সপ্রেস নিউজে চোখ রাখবেন, কারণ এক্সপ্রেস নিউজ খবর নেয়, খবর দেয়। নমস্কার। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।